নদীর নামে তার নাম, সে শুধু মিলনের অনুরোধে, কারণ তার আগের বোনেদের যমুনা, জাহ্নবী, সরস্বতী সবারই ছিল নদীর নামে নাম। তবে আগের বোনেদের মতো তার গায়ের রং একেবারেই ফর্সা ছিল না। জন্মের পরেই শ্যামাঙ্গী মেয়েকে দেখে বাবা আঁতকে উঠেছিলেন। সময়ের প্রবণতায় তিনি শুধু মেয়ের গায়ের রঙই দেখেছিলেন, নাম রেখেছিলেন ভূতু। পরবর্তীকালে সে হয়েছিল কাবেরীর ডাক নাম। কালো মেয়ে কৃষ্ণকলি নাচতে ভীষণ ভালোবাসতেন। রবীন্দ্রনাথ তাই কাবেরীর আপন হয়েছিলেন নাচের মধ্য দিয়ে। সেই নাচের সূত্র ধরেই তার সুযোগ ঘটে সিনেমায় আসার। সিনেমা কাবেরীকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু সিনেমা তার সয়নি। এসেছিলেন হিল্লোল তুলে। গৌরবর্ণা নায়িকাদের রাজত্বে একটা শ্যামলা বিদ্যুৎ যেন ঝলসে উঠেছিল সেদিন। তার অভিনয় ছিল সাবলীল। 1950 ও 1960-এর দশকে বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী ছিলেন কাবেরী বসু। তিনি তার সৌন্দর্য ও অভিনয় প্রতিভার জন্য প্রশংসিত হন। 1939 সালে 28শে মার্চ জন্ম হয় কাবেরী বসুর। কাবেরীর বয়স তখন সবে 15। মঞ্চে শ্যামা নৃত্যনাট্যে তার অনবদ্য নাচ দেখলেন চিত্র পরিচালক সুবোধ মিত্র। মুগ্ধ হলেন। সুবোধ তখন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রায়কমল গল্প নিয়ে ছবি করা তোড়জোড় করছিলেন। নায়িকা চরিত্রের জন্য খুঁজছিলেন কম বয়সী, ব্যক্তিত্বময়ী, নাচতে জানা একটি নতুন মেয়ে। কাবেরীর মধ্যে তাকে খুঁজে পেলেন। বাবা কেবল মেয়ের গায়ের রং দেখেছিলেন, সুবোধ দেখলেন তার চোখ, দেখলেন ডাগর চোখের দুর্বার টান। উত্তম কুমারের বিপরীতে প্রথম ছবিতে তিনি যেভাবে স্বতঃস্ফূর্ত ও দাপটের সঙ্গে স্বাভাবিক অভিনয় করলেন, তাতে অবাক এবং মুগ্ধ হয়ে গেলেন সকলেই। বুঝলেন এ মেয়ের সহজাত প্রতিভা আছে, জয় করে এগিয়ে যাবার ক্ষমতা আছে। শুরু হলো নায়িকা কাবেরীর জয়যাত্রা। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে নগরদর্পণ, যে যেখানে দাঁড়িয়ে, আমি সেও সখা, অরণ্য দিনরাত্রি, শ্যামলী, মধুমালতী, রায়কমল, দেবী মালিনী, পরাধীন, শঙ্কর নারায়ণ ব্যাংক প্রভৃতি। তিনি উত্তম কুমারের বিপরীতে শ্যামলী ছবিতে এবং সত্যজিৎ রায়ের পরিচালনায় অরণ্য দিনরাত্রি চলচ্চিত্রে অভিনয় করেন। একদিন দার্জিলিং যাওয়ার পথে তার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়, যে গাড়িতে তিনি ছাড়াও ছিলেন স্বামী ও তার ছোট মেয়ে টিনা ও এক সদ্য পরিচিত যুবক। গাড়ি দুর্ঘটনায় পড়েছে বুঝে স্বামী অজিত কন্যাকে নিয়ে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করলেও পাথরে লেগে তার মাথার খুলি চুরমার হয়ে যায়। কাবেরী ও যুবকসহ গাড়ি পড়ে যায় খাদে। তার মেয়েকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যদিও সে পরের দিন মারা যায়। পরবর্তীতে কাবেরীর গাড়ি উদ্ধার হয়। একের পর এক অস্ত্রোপচারের ফলে কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে থাকেন কাবেরী। কেটে যায় কিছুটা সময়। চিকিৎসার খরচ ও এক পুত্র ও কন্যাকে নিয়ে সংসার চালাতে আর্থিক সচ্ছলতা কমে আসে কাবেরী বসু। পরবর্তীতে অসুস্থ শরীর নিয়ে চলচ্চিত্র জগতে ফেরেন কাবেরী। প্রথমে শরীর টানত না, এমনও হয়েছে শুটিং করতে গিয়ে জ্ঞান হারিয়েছেন, তবু হাল ছাড়েননি। শেষের কয়েকটা বছর কয়েকটি সিনেমায় তার দক্ষতার স্বাক্ষর তিনি রেখেছিলেন। কাজের জীবনে নতুন করে বড় হওয়ার ফাঁকে তার জীবন ছোট হয়ে আসতে থাকে। 76 সালের শেষ দিকে পাকস্থলীর ক্যান্সার ধরা পড়ে কাবেরী বসু। পরের বছর অর্থাৎ 1977 সালের 18ই ফেব্রুয়ারি কাবেরী বসুর জীবনে ইতি পড়ে যায়। মাটিতে স্বর্গ নেমে আসার স্বপ্নের অবসান হয়ে যায় বড্ড অসময়ে। অসাধারণ সুন্দরী, অসম্ভব ফর্সা না হয়েও শুধুমাত্র অভিনয়ের প্রতিভা জোরে নায়িকা হওয়া যায়, স্মরণীয় হওয়া যায় এবং সামান্য কয়েকটি ছবিতে অভিনয় করেও নিজের একটি জায়গা করে নেওয়া যায়। এটা প্রমাণ করেছিলেন তিনি অভিনেত্রী কাবেরী বসু।